নমস্কার, আমি নন্দা ভবানী, বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা। পাঠশালা লাইভে তোমাদের সকলকে স্বাগত জানাই। দু 2026 মাধ্যমিক পরীক্ষা আসন্ন। সকল পরীক্ষার্থীকে আমার আগাম শুভেচ্ছা রইল। আজ ভূগোল বিষয়ে কিছু আলোচনা করব। আমি জানি তোমাদের পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে, তবে পরীক্ষার আগে এই কথাগুলো, আমার বলা কথাগুলোকে যদি একটু মনে রাখো, দেখবে তোমরা আরও বেশি সমৃদ্ধ হবে, পরীক্ষায় আরও সুন্দরভাবে তোমরা এগিয়ে যেতে পারবে। এরপর আসি বিষয়ভিত্তিক আলোচনায়। ভূগোলে ক থেকে চ পর্যন্ত মোট 6টি বিভাগ রয়েছে। ক বিভাগ অর্থাৎ একের দাগে যে প্রশ্ন, সেখানে 14খানা প্রশ্ন থাকে, প্রত্যেকটার জন্যই নির্ধারিত মান 1 করে। তোমরা যদি বই পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো, তোমাদের পাঠ্য বই, তাহলে তোমরা এই 14 নম্বর অনায়াসে আয়ত্ত করতে পারবে। এই অংশে তোমাদের যা করতে হয় সেটা হলো, একটি প্রশ্নে 4টি বিকল্প উত্তর দেওয়া আছে, তোমাকে কেবলমাত্র নির্বাচন করতে হবে কোনটি সঠিক। এইভাবেই 14টা নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। এরপর আসছি খ বিভাগ অর্থাৎ 2-এর দাগ, যেখানে তোমাদের 22 নম্বর রয়েছে। এই অংশে তোমাদের শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে হয়, এরকম কিছু প্রশ্ন থাকে। সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকে, একটি বা দুটি শব্দের ব্যবহার করতে হবে। এটাও থাকে যে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো। অনেকে তোমরা যেটা করো সেটা হচ্ছে, শুদ্ধ হলে সু বা অশুদ্ধ হলে অ না লিখে সত্য মিথ্যা অথবা টিক চিহ্ন, কাটা চিহ্ন এটা দিয়ে দাও। প্রশ্নে যেহেতু লেখা আছে নির্দেশাবলী, অর্থাৎ শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ, তোমরা সেটা মেনে চলবারই চেষ্টা করো। আর একটা জিনিসের তোমাদের সমস্যা হয়, সেটা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিকের মিল যেখানে করতে বলা হয়েছে, তোমরা সেখানে তীর চিহ্ন দিয়ে এই মিলটা করো। তোমাদের বলবো, এই তীর চিহ্ন দিয়ে মিল না করে যদি তোমরা ডান দিকে আগে উত্তরগুলোকে লিখে নিলে, তারপরে বাম দিকে যে দাগ নম্বর রয়েছে সেটাকে লিখে শুধুমাত্র শব্দটুকু বসিয়ে দাও, তাতেও কিন্তু উত্তর খুব সুন্দরভাবেই দেওয়া যাবে এবং যিনি পরীক্ষক খাতা দেখবেন তারও অনেকটা সুবিধা হবে। এই অংশে তোমাদের আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে, পূর্ণ বাক্যে যদি তোমাদের উত্তর দেওয়ার সময় না থাকে বা সম্ভব না হয়, কেবলমাত্র দাগ নম্বর দিয়ে উত্তরটুকু দিও, তাতেও কিন্তু তোমরা পূর্ণ মানই পাবে। এবার আমরা গ বিভাগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ 3-এর দাগ। এখানে তোমাদের 6খানা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের সঙ্গেই একটি করে বিকল্প প্রশ্নও তোমাদের দেওয়া থাকবে। আমি গ বিভাগ সম্পর্কে যখন আলোচনা করছি, তখন গ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন তোমাদের জানাবো। এখানে যে 6টা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, সেগুলো সবই একটি বা দুটি বাক্যে লিখতে হবে তোমাদের। এই অংশে প্রশ্ন নির্বাচন করবার সময় তুমি খেয়াল করো যাতে তোমাকে কম লিখে বেশি নম্বর পাওয়া যায়, এমন প্রশ্ন যদি তুমি বাছতে পারো, তাহলে তোমার ক্ষেত্রে নম্বর তুলতে সুবিধা হয়। এই অংশে কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নের মধ্যে, দূর সংবেদন কি বা জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো, বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও অথবা বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে, সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য লেখো অথবা ধাপ চাষের গুরুত্ব লেখো, পলল শঙ্কু কি বা পর্যায়ন কি, বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও অথবা শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে অথবা পেরিজি জোয়ার বলতে কি বোঝো, অনুদীর্ঘ বালিয়ারি কি বা তির্যক বালিয়ারি বলতে কি বোঝো। আমি জানি আরও অনেক প্রশ্ন রয়েছে, আমি কেবলমাত্র গুরুত্বপূর্ণ কিছু সম্ভাব্য প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরলাম। এই অংশে তোমাদের মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটির সঙ্গে একটি করে বিকল্প থাকবে, প্রশ্নের জন্য নির্ধারিত মান 2 করে থাকবে। এরপর আসছি ঘ বিভাগ, যেখানে তোমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। প্রশ্নপত্রে তোমরা প্রতিটি প্রশ্নের সঙ্গে একটি করে বিকল্প প্রশ্ন পাবে। এই অংশে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জানাবো, যেমন বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো অথবা পরিবেশের ওপর বজ্রের প্রভাব আলোচনা করো,
ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো এবং উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধাগুলো লেখো। ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্য লেখো অথবা ট্রোপোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণগুলি লেখো। ভারতীয় কৃষির সমস্যাগুলি উল্লেখ করো অথবা মৃত্তিকা ও অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলো লেখো। রসে মতানে ও ড্রামলিনের পার্থক্যগুলি লেখো অথবা উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন। ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো অথবা ভারতীয় অর্থনীতিতে পরিবহনের গুরুত্ব বিবৃত করো। হীরক চতুর্ভুজ ও সোনালী চতুর্ভুজ কি অথবা উত্তর দক্ষিণ করিডোর ও পূর্ব পশ্চিম করিডোর কি। প্রত্যেকটি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন। এই অংশে প্রশ্ন নির্বাচন করবার সময় তোমরা খেয়াল রাখবে যেখানে বলা হচ্ছে যে আলোচনা করো বা বিবৃত করো, এই ধরনের প্রশ্নের থেকে বেশি সুবিধাজনক নম্বর তোলার জন্য সেটা হলো যদি পার্থক্য করো, 3টে বৈশিষ্ট্য লেখো, 3টে সুবিধা লেখো, এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা নিজেদের তৈরি থাকে তাহলে লিখলে আমার মনে হয় যে তোমাদের নম্বর তোলাটা অনেক বেশি সুবিধাজনক হবে। তোমরা জানো যে বজ্র ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্র থেকে কেবলমাত্র 2 বা 3 নম্বরেরই প্রশ্ন আসে, তাই এরপরে আমরা যখন বিভাগে প্রবেশ করব তখন এই নিয়ে আর কোনো প্রশ্ন, ওই দুটো চ্যাপ্টারের ওপর আর কোনো প্রশ্ন তোমরা পাবে না। সুতরাং তোমাদের পড়বার সময় মনে রাখতে হবে ওই দুটো চ্যাপ্টারের থেকে প্রশ্ন কেবলমাত্র 2 বা 3 নম্বরের আসতে পারে অথবা 1 নম্বরের আসতে পারে। এবার আমরা বিভাগ অর্থাৎ 5-এর দাগে কিছু প্রশ্ন এবং কিভাবে তা তোমরা লিখবে সেটা নিয়ে আলোচনা করব। এই অংশে তো তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে 5 নম্বরের, যেটা হচ্ছে প্রাকৃতিক অংশ থেকে, আর দুটো প্রশ্নের উত্তর দিতে হবে যেটা হচ্ছে ভারত থেকে। তোমরা জানো প্রাকৃতিক অংশে তোমাদের নদী, হিমবাহ, বায়ু এই চ্যাপ্টারের থেকে নদী এবং বায়ু এবারের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, আর যেটা তোমাদের জন্য বেশি জরুরি সেটা হলো সমুদ্র স্রোত এই চ্যাপ্টারটা। সুতরাং তোমাদের পড়া সবাইরই হয়ে গেছে আমি জানি, শুধু এটুকু বলবো প্রশ্ন যখন তোমরা লিখবে তখন তোমরা কয়েকটা বিষয় খেয়াল রাখবে। যেখানে তোমাদের বলা হয় যে চিত্রসহ বিবরণ দাও, সেখানে তোমরা অনেকে ছবি আঁকো না, কিন্তু চিত্রের জন্য যেহেতু নম্বর নির্ধারিত রয়েছে তাই প্রত্যেকটা ক্ষেত্রেই চিত্র বলা থাকলে তোমরা ছবি আঁকবে এবং ছবিটা এঁকে সেটা একটা বক্সের মধ্যে করবে। এই অংশের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সম্ভাব্য আমার মনে হয়েছে আমি তোমাদের জানাচ্ছি। যেমন নদীর কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। বায়ু কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ লেখো। বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করো, অবশ্যই চিত্র সহযোগে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং তার প্রভাবগুলি লেখো। পরিচলন এবং শৈলক্ষে বৃষ্টিপাতের উদাহরণ দাও এবং চিত্র সহযোগে বিবৃত করো। বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলো লেখো। তাহলে এখান থেকে তোমাদের মোট 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর আসছি যেখানে তোমাদের ভারত অংশ থেকে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। ভারতে কিছু সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য তুলে ধরব। সেটা হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি নির্দেশ করো। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলো সবিস্তারে লেখো। তোমরা জানো তোমাদের বিভিন্ন রকমের ফসল রয়েছে, খাদ্য ফসলও যেমন রয়েছে তেমনি পানীয় ফসলও রয়েছে, তন্তুজাত ফসলও রয়েছে। এবারে তোমাদের জন্য চা, কফি এবং কার্পাস এই 3টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এদের অনুকূল প্রাকৃতিক পরিবেশ তোমরা একটু ভালো করে দেখে যাবে। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব এবং গুরুত্ব আলোচনা করো। উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো। আর ভারতের জনবন্টনের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। জনবন্টনের তারতম্যের কারণ কিন্তু কিছু থাকে প্রাকৃতিক, কিছু অপ্রাকৃতিক, সবটুকুই কিন্তু ভালোভাবে তোমরা দেখে যাবে। এই অংশে তোমাদের উত্তর লিখতে গেলে যেটুকু সমস্যা হয় আমরা দীর্ঘদিন ধরে খাতার কাজের সঙ্গে নিযুক্ত থেকে বুঝতে পেরেছি, বা বিদ্যালয়ে পাঠদান করতে গিয়ে তোমাদের যেটা বুঝতে পেরেছি, তোমরা অনেকে পার্থক্য লেখার সময় দুদিকে দাগ কেটে ওপরে যে বিষয়ে পার্থক্য লিখছো সেটা লেখো, কিন্তু পার্থক্য লেখার সময় বিষয়বস্তুতে কিছু
ত্রুটি তোমাদের হয়ে গিয়ে থাকে, যেটা নিয়ে পার্থক্য লিখছো। যেমন ধরো উত্তর ভারতের নদীগুলোতে তুমি বলছো যে উত্তর ভারতের নদীগুলোর মোহনায় বড় বদ্বীপ দেখতে পাওয়া যায়, তাহলে তার পার্থক্যে দক্ষিণ ভারতের ক্ষেত্রে কি হওয়া উচিত না, দক্ষিণ ভারতের নদীগুলির ক্ষেত্রে সব নদীর বদ্বীপ নেই এবং বদ্বীপের আয়তন ছোট। কিন্তু সেটা না লিখে অনেকে যেটা লিখছো বা লিখে থাকো সেটা হচ্ছে উত্তর ভারতের নদীগুলোর মোহনায় বড় বদ্বীপ আছে, আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে লিখছো দক্ষিণ ভারতের নদীগুলোর আয়তন ছোট। দৈর্ঘ্যে আয়তন ছোট সেটা তোমাকে তো এই অংশে বিচার্য বিষয় নয়, তোমাকে যেটা লিখতে হবে বদ্বীপ নিয়ে আলোচনা চলে, তাহলে বদ্বীপের কথাই তোমাকে লিখতে হবে। তোমাকে খেয়াল রাখতে হবে যেটা নিয়ে আমি পার্থক্য লিখছি সেটার উপরই আমার বিষয়বস্তু যেন কেন্দ্রীভূত থাকে। এরপর আমরা সর্বশেষ যে বিভাগ চ বিভাগ অর্থাৎ 6-এর দাগ সেটা নিয়ে আলোচনা করব। এই অংশে তোমাদের মানচিত্র দেওয়া থাকে, ম্যাপ পয়েন্টিং যেটাকে আমরা বলি। এই ম্যাপ পয়েন্টিং করবার সময় তোমরা দেখবে সবার আগে প্রশ্নে লেখা আছে উপযুক্ত প্রতীক এবং নাম সহ। উপযুক্ত প্রতীকের জন্য রয়েছে 1/2 নম্বর আর নাম লেখার জন্য রয়েছে 1/2 নম্বর। তোমরা অনেকেই যেটা করো সেটা হচ্ছে উপযুক্ত প্রতীক ব্যবহার করো, কিন্তু অনেকাংশে নাম ব্যবহার করতে ভুলে যাও। যেমন তোমাকে বলা হয়েছে আরাবল্লী পর্বত, তুমি আরাবল্লী পর্বতের জন্য উপযুক্ত প্রতীক চিহ্ন দিলে, কিন্তু যে জায়গায় প্রতীক চিহ্ন দিলে সেখানে তুমি আর নাম লিখলে না, তাহলে প্রতীক চিহ্নের জন্য তুমি 1/2 পেয়েছো, কিন্তু নাম না লেখার জন্য তুমি সেখানে 1/2 তোমার থাকছে না, পাচ্ছ না। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে আমি উপযুক্ত প্রতীক চিহ্নও বসাবো এবং সেই সঙ্গে নামও বসাবো। ম্যাপের মধ্যে যদি তুমি নাম না বসাও তাহলে যখন ম্যাপ পয়েন্টিংয়ের নিচে দেখবে অনেকটা জায়গা রয়েছে, সেখানে একটা ইন্ডেক্স তৈরি করো, যেখানে তুমি যে উপযুক্ত প্রতীক চিহ্নটা পাহাড়ের জন্য দিয়েছো সেটাকে লেখো, দেখাও, তার পাশে তুমি লিখে দাও সেটা হলো আরাবল্লী পর্বত। কোনো একটা জায়গায় তোমাকে লিখতেই হবে, হয় ইন্ডেক্সে অথবা ম্যাপে যেখানে তুমি দেখাচ্ছ, কিন্তু না দেখালে তোমার কেবলমাত্র 1/2 নম্বরই ওই অংশে প্রাপ্তি হয়, 1/2 নম্বর তোমার নাম না লেখার জন্য কমে যায়। সুতরাং বারবার বলবো উপযুক্ত প্রতীক দেখাও এবং সেই সঙ্গে নাম লেখো, তবেই তোমার 1 নম্বর নিশ্চিত। এইভাবেই তোমরা ম্যাপ পয়েন্টিংটা করবে। সমস্ত ম্যাপ পয়েন্টিং সুন্দরভাবে করার পর ইন্ডেক্সটা করাটাও কিন্তু জরুরি। যদি একান্ত সময় না পাও তাহলে ম্যাপের মধ্যেই যে প্রশ্নের উত্তর যে প্রতীক চিহ্ন তুমি ব্যবহার করলে তার পাশে তুমি কি দেখালে সেটা লিখে দিও। অনেক সময় কলকাতার জন্য তোমরা প্রথমে একটা ছোট ডট দিলে, তারপর একটা সার্কেল করে বললে যে এটা হলো কলকাতা, পাশে লিখে দিলে। এইভাবেই তোমাকে ম্যাপ পয়েন্টিংটা করতে হবে। ম্যাপে 10 পাওয়া আর ক বিভাগ খ বিভাগে যথাক্রমে 14 এবং 22 পাওয়া যে কোনো ছাত্রছাত্রীর পক্ষেই পুরো মাত্রায় নম্বর তুলে আনার জন্য একান্ত তোমাদের সুবিধাজনক একটা ব্যবস্থা। তোমরা যদি এই জায়গায় নিজেদের স্থির থাকো যে ক বিভাগ খ বিভাগ এবং ম্যাপ পয়েন্টিং এগুলো যথাযথভাবে করব, তাহলে তোমাদের পরীক্ষার যে প্রাপ্ত মান তোমরা দেখবে যে অনেক বেশি ভালো হয়েছে। গ বিভাগ খ বিভাগ ম বিভাগে কিছু উত্তরে কিছু নম্বর কাটবার সুযোগ থাকলেও এই অংশে ক বিভাগ খ বিভাগ চ বিভাগে কিন্তু কাটার কোনো জায়গাই নেই। তাই তোমাদের এই 3টে বিভাগের ওপর একটু বেশি জোর দিতেই বলবো। তোমাদের এই অংশে আরও 2-একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথমে বলি, প্রশ্নপত্র যখন তোমরা পাবে খুব ভালো করে সেটা পাঠ করবে, তার জন্য 15 মিনিট সময় থাকে, তোমরা যথাযথভাবে সেটাকে পাঠ করবে। আর যখন তোমরা বিভিন্ন বিভাগের প্রশ্ন লিখছো তখন তার জন্য একটি জায়গা নির্দিষ্ট করে রেখো। যখন তুমি ক বিভাগের উত্তরগুলো লিখছো তখন পরপর ক বিভাগের উত্তরগুলোই লেখো। কোনো প্রশ্নের উত্তর তোমার মনে না পড়তে পারে, তার জন্য তুমি জায়গা নির্ধারিত করে রেখে দাও। এরপর তুমি খ বিভাগে যখন প্রবেশ করলে তখন খ বিভাগের উত্তরগুলো পরপর লেখো। সেই একই কথা আবার বলবো, যদি কোনোটা ভুলে গিয়ে থাকো তার জন্য একটু জায়গা তুমি রেখে দাও, কিন্তু পরে মনে পড়লে সেই জায়গাতেই লেখো। তাতে তোমাদের যেমন সুবিধা হবে তেমনি তোমার খাতাটি যিনি দেখবেন তারও অনেক বেশি সুবিধা হবে। আর একটা কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা তোমরা তোমাদের বিদ্যালয়ের গণ্ডি ছেড়ে অন্য জায়গায় দিতে যাচ্ছ, কিন্তু তার জন্য ভীত সন্ত্রস্ত হওয়ার বা টেনশন করবারও কিছু নেই। তোমরা জানবে যে তোমাদের পরীক্ষার প্রস্তুতি তোমাদের একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে। তোমরা তোমাদের বেস্টটুকু শুধুমাত্র দেবে।
তোমরা তোমাদের স্কুলের গণ্ডি ছাড়িয়ে অন্যত্র গেলেও সেখানেও তোমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারাই আছেন তোমাদের সহযোগিতা করবার জন্য। তাই একটুও টেনশন নয়, বরং খুব ভালোভাবে পরীক্ষা দাও। আমরা সবাই তোমাদের সাফল্যের জন্য অধীর আগ্রহেই অপেক্ষা করে থাকব। আরও একবার তোমাদের আশীষ জানাই, তোমাদের পরীক্ষা সবার খুব ভালো হোক, এবং সেই সঙ্গে কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাকে তোমাদের সামনে এই বক্তব্যগুলো তুলে ধরবার সুযোগ করে দিয়েছেন বলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।